প্রথম লাইনেই আছে ওরিফিসের সংজ্ঞাটা কি। An orifice is an opening with a closed perimeter in the wall of a tank or a plate normal to the axis of the pipe. তার মানে হচ্ছে সহজভাবে বললে ওরিফিসটা হলো একটা ওপেনিং বা একটা ছিদ্র, জাস্ট এই জিনিসটাই। এরা ট্যাঙ্কের মধ্যে পানি ছিল, এখানে হঠাৎ করে একটা ওপেনিং পেলো, পানিটা এখান দিয়ে বেরোয় গেল। আর এই পাশে আছে একটা পিজোমিটার বা ম্যানোমিটার এখানে এই পাশে আছে। ঠিক আছে, আমাদের ইনস্ট্রুমেন্টাল সেটআপটা হচ্ছে এটা, এবং আমাদের উদ্দেশ্য হলো এই ওরিফিসটার মধ্যে দিয়ে ফ্লো মেজার করা, ফ্লো বা কিউ মেজার করা। ঠিক আছে, তাহলে এই কাজটা করার জন্য এই যে দেখেন, এই কাজটা করার জন্য আমাকে, আমি আগে লিখে নিই নামটা কি, ফ্লো থ্রু ওরিফিস দিয়ে পাইপ ফ্লো মেজার করা হয়। পাইপ ফ্লো মেজার করতে ওরিফিস ইউজ করা হয়। আচ্ছা, তাহলে এই কাজটা করার জন্য এখানে বার্নৌলির থিওরাম অ্যাপ্লাই করতে হবে। বার্নৌলিস থিওরাম অ্যাপ্লাই করতে হবে ইন পয়েন্ট 1 and 2, যেখানে 1 নাম্বার পয়েন্ট হলো এই পয়েন্টটা, 2 নাম্বার পয়েন্ট হলো ওরিফিসের ভিতরের যে কোনো একটা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট হলো ট্যাঙ্কের উপরিতলের একটা পয়েন্ট, আর এখানে এই মার্কাটার অর্থ হলো এখান থেকেই ওয়াটার সারফেস। আর 2 নাম্বার পয়েন্ট হলো এই ওরিফিসের মধ্যে দিয়ে যে পানিটা যাচ্ছে এখানের একটা পয়েন্ট। তাহলে আমি লিখি বার্নৌলির থিওরামটা, এরপর আপনারা বলবেন কোনটার ভ্যালু কি হবে। এটা হলো বার্নৌলির থিওরাম। তাহলে বলেন তো 1 নাম্বার পয়েন্টে প্রেসার হেড কত? 1 নাম্বার পয়েন্টটা হলো একটা খোলা ট্যাঙ্কের পানির উপরিতলের একটা পয়েন্ট। কেউ একজন বলেন। অ্যাটমসফেরিক প্রেসার। হ্যাঁ, তো ভ্যালুটা কত? আমরা তো এখানে গজ প্রেসার দিয়ে কাজ করব। 0 লিখতে পারি না, কারণ এটা তো অ্যাটমসফেরিক প্রেসার। খোলা ট্যাঙ্কের উপরে যে কোনো পয়েন্ট যদি বাতাসে চলে আসে তাহলে সেখানে গজ প্রেসারের ভ্যালুটা 0, আর অ্যাবসোলুট প্রেসারের ভ্যালুটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। আমার তো আর অ্যাবসোলুট প্রেসার নিয়ে কোনো কাজ নাই, আমার কাজটা হচ্ছে গজ প্রেসার নিয়ে। তাহলে আমি এই ভ্যালুটা লিখতে পারি 0। আচ্ছা, এরপরে বলেন তো ভেলোসিটি হেডের ভ্যালুটা কত হতে পারে? উপরে 0। হ্যাঁ, আবার বলেন। এটা হবে, এখানে ওয়াটার লেভেল, এখানে 0। হ্যাঁ, এটা সবাই বুঝছেন তো? এই জায়গার মধ্যে এইখানে যে কোনো একটা ট্যাঙ্কে উপরিতলের এই সারফেসের ভি এর ভ্যালুটা, ভি স্কয়ার বাই 2g এর ভ্যালুটা হয় হচ্ছে 0। এটা কেন হয়? এটার কারণটা কি? তার কারণটা হলো কিউ ইকুয়াল টু এভি। ধারণা করা হচ্ছে যে এই ট্যাঙ্কের উপরিতলের পানিটা স্থির হয়ে বসে আছে, এখানে তো কোনো ফ্লো নাই। 1 নাম্বার, এটা বলা যেতে পারে যে এই ক্ষেত্রে ভেলোসিটির ভ্যালুটা 0। আরেকটা এটা শর্ত হলো বা আরেকটা লজিক হলো এই ভি ইজ প্রপোর্শনাল টু 1/a, এটা আমরা জানি। ভেলোসিটির সাথে এরিয়ার সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। তো এই ট্যাঙ্কের এরিয়ার তুলনায় ট্যাঙ্কের কণার ভেলোসিটি খুবই কম। সেই তুলনায় এই জায়গার এরিয়া খুবই ছোট, কিন্তু এই জায়গার একটা ওয়াটার পার্টিকেলের ভেলোসিটি অনেক বেশি। যেহেতু ওর এরিয়া ছোট তাই ওর ভি বেশি, কিন্তু এই ছিদ্রটার তুলনায় এই ট্যাঙ্কের এরিয়া অনেক বড়। এরিয়া বড় হওয়ার কারণে ভিটা কম, আপনি এটা লিখতে পারেন 0। তারপরে Z1 এলিভেশন হেডটা কত লিখতে পারি? আমি মনে করি এই লাইনটা আমার ডেটাম। কত লিখতে পারি? এইচ, বড় এইচ, তাই না? জি। এই যে ডেটাম থেকে এই লাইনটার এলিভেশন, এইখানে যে কোনো একটা পয়েন্টের হাইট হলো এইচ, তাই আমি এইচ লিখলাম। আচ্ছা, এরপরে 2 নাম্বার পয়েন্টটা ওরিফিসের ভিতর দিয়ে আবার বাতাসে চলে আসছে, এটাও অ্যাটমসফেরিক প্রেসার 0।
2 নাম্বার পয়েন্টের ভেলোসিটি হেড কি 0 বলেন তো? না, এখানে মান না, এটা কিন্তু সবাইকে বুঝতে হবে। 2 নাম্বার পয়েন্ট যেটা ওরিফিসের ভিতর দিয়ে পানিটা বের হচ্ছে, সেটা কিন্তু একটা ফোর্সের সাথে বের হচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু একটা জেট ফ্লো, অর্থাৎ হঠাৎ সে এখানে একটা ওপেনিং পেয়েছে, এখান দিয়ে পানিটা অনেক ফোর্সের সাথে অনেক ভেলোসিটিতে জিনিসটা বের হয়ে যাবে। এর ভেলোসিটি কিন্তু 0 না। ট্যাঙ্কের উপরই তলে আপনি তাকাইলে দেখেন যে সুন্দর স্থির পানির লেয়ার, এখানে আপনি ভি এর ভ্যালু 0 লিখতে পারেন, কিন্তু এখানে কখনোই জিনিসটা 0 না, এটা একটা ভ্যালু আছে। ধরি সেটা v/2g। আচ্ছা, z2 এর ভ্যালুটা কত হবে? কারণ ওর ড্যাটামের উপর পড়ছে, ওর ভ্যালুটা আমি লিখতে পারি কত? 0 লিখতে পারি, কারণ এই যে এই লাইনের উপরে পড়ে গেছে 2 নাম্বার পয়েন্টটা, এজন্য ওকে আমি 0 লিখতে পারি। ঠিক আছে, তাহলে ফাইনালি আমার ভি এর ফর্মুলাটা কি আসলো? v = √2gh। ঠিক আছে, √2gh। আচ্ছা, এখন দেখেন ম্যাম জয়েন করতে পারতেছে না, অনেকে রিকোয়েস্ট দিছে। জয়েন করতে পারছে না। এই যে দেখেন ভি এর ফর্মুলাটা আসছে √2gh। তাহলে এইচ এর পরিচয়টা কেউ একজন দেন তো ছবির থেকে। এইচ এর পরিচয়টা কি কি হতে পারে? এইচটা ভেলোসিটি হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড, এইগুলা ঠিক আছে, বাট এটার ভাষাগত পরিচয়টা কি হতে পারে? এই যে এলিভেশন হেডটা বলছেন, এটা ঠিক আছে, এটার অর্থটা কি? ওয়াটার লেভেল থেকে ওরিফিসটা কতখানি নিচে আছে এটা বলা যায় না? ওয়াটার লেভেল থেকে ওরিফিসটা কতটুকু নিচে আছে, কতটুকু ডেপথে আছে আমাদের ওরিফিসটা, সেটাই হলো ক্যাপিটাল এইচ, তাই না? সেটাই হচ্ছে ক্যাপিটাল এইচ। এখন এই ক্যাপিটাল এইচ এর সাথে স্মল এইচ এর কোনো রিলেশন করা যায় কিনা আমরা সেটাই দেখব। স্মল এইচটা হলো পিজোমিটার রিডিং বা ম্যানোমিটার রিডিং, যেটা বাম পাশে দেওয়া আছে স্মল এইচ। তাহলে দেখেন তো স্মল এইচ মাইনাস এইচ প্রাইম করলে কি এইচ আসে কিনা? জি ম্যাম। দেখছেন সবাই, এই যে বড় এইচটার থেকে ছোট এইচটা বাদ দিলে আসে হচ্ছে ক্যাপিটাল এইচ। এটা কেন করলাম? তার কারণ এই ক্যাপিটাল এইচটা আমার সরাসরি মাপার কোনো সুযোগ নাই। ক্যাপিটাল এইচটার কথার অর্থ হইলো ট্যাঙ্কের কতখানি নিচে ওরিফিসটা আছে, এটা আমি সরাসরি মাপতে চাচ্ছি না। তার কারণ আমার ইচ্ছা, আমি যেখানে ইচ্ছা সেখানে জিনিসটা দিতে পারি, যেখানে ইচ্ছা সেখানে আমি ওরিফিসটা অ্যাটাচ করতে পারি, আমি এইটা মাপবো না। আমার তো পাশে একটা পিজোমিটার আছে, আমি পিজোমিটারটা দিয়ে প্রেসার হেডের ভ্যালুটা মেপে ফেলবো। সেই ভ্যালুটা হলো আমার স্মল এইচ, পিজোমিটার বা ম্যানোমিটার রিডিং। হ্যাঁ, পিজোমিটার রিডিং। এরপর সেখান থেকে আমি এইচ প্রাইমটা বাদ দিয়ে দিব। এইচ প্রাইমটা আপনাদের গিভেন। এইচ প্রাইমের একটা নাম আছে, নামটা হলো হেড কারেকশন। হেড কারেকশন এটা আপনাদের গিভেন, এটা দেওয়া আছে। এটা বাদ দিলে আমার আসবে হচ্ছে এই অ্যাকচুয়ালি যেই অ্যাকচুয়াল হেডটা বা বড় এইচটা আমি চাচ্ছি সেটা এখানে চলে আসবে। বড় এইচের আরেকটা নাম হলো অ্যাকচুয়াল হেড। আর ছোট এইচ, এইচ প্রাইমের একটা নাম হলো হেড কারেকশন, আরেকটা নাম হলো এই ওরিফিস থেকে এই পিজোমিটারটা কতটুকু নিচে আছে। যে দেখেন আপনি ওরিফিস থেকে পিজোমিটারটা কতটুকু নিচে আছে, সেটাও হলো স্মল এইচ প্রাইম। এগুলা কেন বলতেছি আমি অযথা, এই কথাগুলো কেন বলছি? এইচ প্রাইম, এইচ, বড় এইচ, এগুলো কেন বললাম? তার কারণ কুইজে অনেক সময় এগুলা নাম আকারে থাকে, নাম দিয়ে থাকে, যে ট্যাঙ্কের 10 সেন্টিমিটার নিচে একটা ওরিফিস আছে, তাহলে তো আপনাকে সরাসরি বড় এইচই দিয়ে দিছে। বললো ট্যাঙ্কের 10 সেন্টিমিটার নিচে একটা পিজোমিটার অ্যাটাচড আছে এবং হেড কারেকশন 2 সেন্টিমিটার, তাহলে অ্যাকচুয়াল হেড কত? 8 সেন্টিমিটার।
হ্যাঁ, এইভাবে আপনাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে জিনিসটা জানতে হবে। ট্যাঙ্কের পানির সারফেস থেকে পিজোমিটারটা কতটুকু নিচে আছে সেটা হলো স্মল এইচ, বা পিজোমিটার রিডিংটা হলো স্মল এইচ, এবং হেড কারেকশনটা হলো এইচ প্রাইম। পিজোমিটার রিডিং থেকে হেড কারেকশনটা বাদ দিলেই আপনি পাবেন হচ্ছে অ্যাকচুয়াল হেড। ঠিক আছে, এই সূত্রটা আমি এখানে লিখে রাখি। এটা আমি উদাহরণ দেওয়ার জন্য লিখছি। 10 অ্যাকচুয়াল হেড ক্যাপিটাল এইচ ইকুয়াল টু পিজোমিটার রিডিং মাইনাস হেড কারেকশন। এটা ইম্পর্টেন্ট। পিজোমিটার রিডিংটা হলো স্মল এইচ, হেড কারেকশনটা হলো এইচ প্রাইম। এটা ইম্পর্টেন্ট একটা লাইন। ঠিক আছে, এটা জানতে হবে। আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য হলো ফ্লো বের করা, ফ্লো। ঠিক আছে, আর আমরা বের করছি কিসের ফর্মুলা? ভি। ভি ইকুয়াল টু √2gh, এতটুকু আমরা বের করেছি। আমার উদ্দেশ্য হলো কিউ বের করা। আমি কি করব? এরিয়া দ্বারা গুণ দিয়ে দিব, তাই না? এরিয়া দিয়ে তো গুণ দিয়ে দিব, এ ইন্টু ভি। এখন বলেন এরিয়া নিব কার? আমার উদ্দেশ্য হলো ফ্লো থ্রু ওরিফিস বের করা। তাহলে এরিয়াটা কার নিব? এই এরিয়াটা ওরিফিসের উপরে যে পার্টটুকু আছে ওয়াটার সেটুকু, মানে মানে কতটুক? এই জিনিসটার মধ্যে দিয়ে কতটুক ফ্লো হচ্ছে এটা বের করতে চাই। তাহলে আমি কি এরটুকুর ডায়ামিটার জানলে এরটুকুর এরিয়া দিয়ে কাজ করতে পারবো না? দেখেন তো, আমাকে তো বলছে ফ্লো থ্রু ওরিফিস বের করতে, ফ্লো থ্রু ওরিফিস। তাহলে আমি কি করছি? গতদিন যেমন আমি বের করেছিলাম ফ্লো থ্রু ভেঞ্চুরিমিটার, তখন আমি কার এরিয়া দিয়ে গুণ করছিলাম? হয় ইনলেটের এরিয়া, না হয় থ্রোটের এরিয়া। আমি যেহেতু ইনলেটের ভেলোসিটি বের করছি, আমি ইনলেটের এরিয়া দিয়ে গুণ দিয়ে দিছি। সেরকম এখানে আজকে আমি ফ্লো থ্রু ওরিফিস করতে চাই। তাহলে আমি কি করবো? এই এটুকু অংশের আমার ডায়ামিটারটা জানতে হবে, ডায়ামিটার অফ দ্য ওরিফিস হোল স্কোয়ার ইন্টু √2gh। এটা করলেই আমি পেয়ে যাব কি? কিউ থিওরিটিক্যাল। দিস ইজ দ্য ফর্মুলা দ্যাট ইউ উইল ইউজ। আর ডায়ামিটার অফ দ্য ওরিফিস আপনি কোথায় পাবেন? ইট ইজ গিভেন, দিস ইজ গিভেন। তাহলে আমি পেয়ে যাব কি? ফ্লো থ্রু ওরিফিস। এটাই তো আমি চাই। দেখছেন, আমার শুধু লাগছে কি? √2gh। √2gh জিনিসটা আমার লেগেছে। আমি কিন্তু বলছিলাম যে কিউ থিওরিটিক্যালটাকে আপনি একটা কে এইচ টু দি পাওয়ার এন এ লিখতে পারেন। তাহলে আপনি এখন আজকের ফর্মুলাটাকে কে এইচ টু দি পাওয়ার এন এ লেখেন। দেখেন তো এটা লেখা যায় কিনা। যেখানে কে কি? এরিয়া অফ দ্য ওরিফিস ইন্টু √2g। দেখেন তো এটা লেখা যায় কিনা। আর বলেন তো, কে এর ভ্যালুটা কি গ্রুপ ওয়াইজ এক হবে, নাকি সবার গ্রুপ ওয়াইজ আলাদা হবে, নাকি সবার জন্য এক হবে? সেম হবে। বলেন। সেম সবাইকে হবে। বলতে হবে, সবাইকে বুঝতে হবে। আমি কিন্তু বলছি আজকে ক্লাসটা সবাইকে শুনতে হবে। আজকে তো অন্য অনলাইন ক্লাস ছিল না, একটাই ক্লাস আমি নিচ্ছি। হ্যাঁ, এটা কি হবে? সবার জন্য কি সেম হবে, নাকি গ্রুপ ওয়াইজ আলাদা হবে? উত্তর হইলো সবার জন্য কি হবে? সেম হবে। সেম হবে, তাই না? কেন? কারণ এরিয়া অফ দ্য ওরিফিস, এরিয়ার নিচে ছোট করে লেখা ওরিফিস, এই জিনিসটা কি সবার জন্য সেম? একটাই তো ওরিফিস আমাদের ল্যাবে, ওরিফিস কিন্তু একটাই। তাহলে তার এরিয়াও সেম। ওই যেমন গত ইনস্ট্রুমেন্ট আমাদের একটাই থাকে, গত এক্সপেরিমেন্টে যেমন ভেঞ্চুরি মিটার, ওটা তো একটাই ছিল।
চেঞ্জ হয়েছে কি সবার ফ্লো, কারোর জন্য পানি বেশি ছাড়া হয়েছে, কারোর জন্য কম। ইন্টু √2g পুরা জিনিসটাই একটা কনস্ট্যান্ট, দিস ইজ আ ফিক্সড ভ্যালু ফর অল। শুধু চেঞ্জ হচ্ছে কি কিসের ভ্যালু, এইচ এর ভ্যালু, অ্যাকচুয়াল হেডের ভ্যালু। এই জিনিসটাই হলো চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়াল হেডের ভ্যালু, যেটা হচ্ছে এইচ মাইনাস এইচ ড্যাশ। এটা করলেই আপনি পেয়ে যাবেন থিওরিটিক্যাল ফ্লো। গত এক্সপেরিমেন্টেও কিন্তু একটা কিউ থিওরিটিক্যাল ছিল, যেখানে কে কিন্তু একটা অন্য জিনিস ছিল। আপনাদেরকে কিন্তু বলছি দিনের ল্যাব রিপোর্ট দিনে করবেন, বা অ্যাটলিস্ট ক্যালকুলেশনটা তো আপনারা করে আমাকে দেন। সো যারা করছেন তারা বুঝছেন, যারা করেন নাই তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে। একবারে সব ক্যালকুলেশন নিয়ে বসলে পারবেন না, যখন এটা তখন করতে হবে, কারণ তখনই তো মাথায় থাকে। আর কিউ অ্যাকচুয়াল আছে একটা, সেটা হচ্ছে ভলিউম বাই টাইম। মনে আছে এই কথা বলছিলাম যে 3 থেকে শুরু করে 10 পর্যন্ত পুরা সবগুলা এক্সপেরিমেন্টের জন্য এই ফর্মুলাটা আপনি মাথার মধ্যে সেট করে নেন, যে কিউ থিওরিটিক্যালটা আসবে কোন একটা ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা আমাকে বানাইতে হবে, যেমন আজকেও ফর্মুলাটা বানাইছি আমি কিভাবে, বার্নুলিস থিওরাম অ্যাপ্লাই করে। ভেঞ্চুরির দিনেও আমরা ফর্মুলাটা বানিয়েছিলাম কিভাবে, বার্নুলি আর কন্টিনিউটি অ্যাপ্লাই করে, মনে করেন। ঠিক আছে, আপনি যখন কুইজের জন্য পড়বেন 1 2 আলাদা পড়বেন, 3 আর 4 একসাথে পড়বেন। এটা হলো ট্রিক্স। কেন? কারণ 3 আর 4 তো একই রকম। এই আপনারা আছেন তো না চলে গেছেন? আসছি ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে। 3 আর 4টা একসাথে পড়বেন। 3 আর 4 এর মধ্যে অনেক মিল আছে, অনেক অমিল আছে। 3 আর 4 থেকে প্রশ্নগুলো যখন হবে আপনি দেখে বুঝবেন যে ও আচ্ছা এটা এরকম, ওটা ওরকম। বুঝছেন? দুইটাই তো ফ্লো। তো কিউ থিওরিটিক্যালটা হচ্ছে সবসময় একটা সূত্র, যেটা হলো k⁻n। আর কিউ অ্যাকচুয়ালটা হলো ওর যেই অ্যাকচুয়াল সংজ্ঞা, সেটা হচ্ছে ভলিউম বাই টাইম। এই দুইটা জিনিস আপনার মনে রাখতে হবে। তাহলে এই দুটো করে ফেললেই তারপরের কাজটা কি, সিডি মনে করে দেখেন কিউএ বাই কিউটি, যেটার অর্থ কি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, যেটা ঠিক আগের দিনের মতোই, যার ভ্যালুটা আপনার 1 কম আসবে, which will be less than 1। এখন আমরা একটু ম্যানুয়ালটা দেখে আসি। দেখেন এখানে বলছে ফ্লো থ্রু অ্যান অরিফিস কিউটি, কিউ থিওরিটিক্যাল ইকুয়াল টু এরিয়া ইন্টু √2gh, যেটা আমি বললাম। এরিয়াটা হলো এরিয়া অফ দ্য অরিফিস, তারপরে এইচটা হলো অ্যাকচুয়াল হেড, তারপরে হলো সিডি। এই পর্যন্ত আমরা আসছি কিউএ বাই কিউটি, এই কিউএ বাই কিউটি। ঠিক আছে, এরপরে আরো দুইটা কোএফিসিয়েন্ট আছে, একটা একটা করে দেখি আমরা। একটা হচ্ছে সিভি আর একটা হচ্ছে সিসি। সিভিটা হলো কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি। যে কোনো কোএফিসিয়েন্টই আমি বলছি অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল। এখন যেহেতু জিনিসটা ভেলোসিটির, তাই এখানে হবে অ্যাকচুয়াল ভেলোসিটি বাই থিওরিটিক্যাল ভেলোসিটি। এভাবে আপনি মনে রাখবেন। তাহলে উপরে হবে অ্যাকচুয়াল ভেলোসিটি VA, নিচে হবে থিওরিটিক্যাল ভেলোসিটি VT। তাহলে থিওরিটিক্যাল ভেলোসিটি VT কত? একটু আগেই কিন্তু সূত্র বানিয়েছিলাম, কেউ একজন বলবেন কত? এই যে √2gh। হ্যাঁ, ভেরি গুড, গুড অবজারভেশন। আর এটা হচ্ছে VA। VAটা কি? কোনোভাবে আমাকে মাপতে হবে, এটা হচ্ছে মেজার করব, মাপবো আমি। আর VTটা হলো √2gh। ঠিক আছে, এই সিভিটা বের করাই আপনার এক্সপেরিমেন্ট 5, যেটা আপনার মিডে নাই। সিভি বের করাই এক্সপেরিমেন্ট 5। ঠিক আছে, এটা আপনার লাগবে না। আমরা এরপরে চলে যাব সিসিতে। সিভিটা আপনি শুধু জেনে রাখবেন যে এটা কি হইলো, কেমনে হইলো,
সরি, এটা কি জাস্ট একটুকু আপনি জানবেন। কেমনে হইলো এটা আপনার জানা লাগবে না, কেমনে বের করতে হয় এটা আপনার লাগবে না, এটা আপনি পারবেন এক্সপেরিমেন্ট 5 করলে। সো এটা এখন লাগছে না। আমরা জানবো এখন পরেরটা, যেটা হলো কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। কন্ট্রাকশন এইটা হলো একটা নতুন জিনিস, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। এইটা বোঝার আগে একটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হলো ন্যাচারালি যখন এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে, এই ট্যাঙ্কে একটা ওরিফিস আসলো, ন্যাচারালি যখন এরকম একটা ট্যাঙ্কে পানি থাকে এবং এখান দিয়ে যখন পানিটা বের হয়ে যায় এই ওরিফিস থাকার কারণে, তখন পানিটা একটু চিকন হয়ে বের হয়। পানির ফ্লোটা হয় হচ্ছে এরকম, এই জায়গা দিয়ে পানিটা কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট হলো এক্সপ্যান্ডের উল্টা, চিকন হয়ে যায় জিনিসটা। কন্ট্রাকশন আর কি, কন্ট্রাকশন এক্সপ্যানশনের উল্টা। এই জায়গায় ফ্লোটা চিকন হয়ে যায়। তো কত দূরে যায় এই ফ্লোটা আবার ঠিক হয়? উত্তর হলো এখানে যতটুকু ওপেনিং, মনে করি ডায়ামিটার ডি, এই পাশে d/2 তে যে জিনিসটা ঠিক হয়, এবং এইখানে একটা পয়েন্ট সৃষ্টি হয়। এই পয়েন্টটার নাম হলো ভেনা কন্ট্রাক্টা। একটু দেখে আপনার মনে হতে পারে ইস কি কঠিন কথাবার্তা, না এরকম কোনো কঠিন কথাবার্তা না, এটা একটাই কথা। এই একটা কথাই এখানে নতুন কথা। কি সেই কথাটা? কথাটা হইলো এরকম একটা ট্যাঙ্ক, সুস্থির অবস্থায় যখন ট্যাঙ্কের মধ্যে পানি ছিল, ওর তো কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে আপনি এখানে একটা ছিদ্র দিয়ে দিলেন, যে ছিদ্রটার নাম হলো ওরিফিস, একটা ওপেনিং দিয়ে দিলেন। এখন এরকম হইলে ন্যাচারাল ফেনোমেনন হলো পানিটা যখন এটার মধ্যে দিয়ে বের হবে, সে চিকন হয়ে বের হবে, কন্ট্রাকশন করে বের হবে। এবং এই কন্ট্রাকশনটা তো তার কিছু দূর পরে গিয়ে ঠিক হইতে হবে, কারণ সে তো বাতাসে চলে আসছে এখন আবার। তাহলে যেই বিন্দুতে গিয়ে সে ঠিক হবে সেই বিন্দুটার নাম হলো ভেনা কন্ট্রাক্টা। এটাই হলো এখানে জানার বিষয়, ভেনা কন্ট্রাক্টা। তাহলে এটা আমি কেন জানলাম? তার কারণ আমার যে পরের যে কোএফিসিয়েন্টটা আছে সিসি, সেটা ইকুয়াল টু এরিয়া অফ দ্য ভেনা কন্ট্রাক্টা ডিভাইডেড বাই অ্যাকচুয়াল এরিয়া বা এরিয়া অফ দ্য ওরিফিস। এই সংজ্ঞাটা আপনাকে জানতে হবে, সিসির সংজ্ঞাটা। সিসির সংজ্ঞাটা জানতে হবে, এটা প্রায় পরীক্ষায় আসে। তো কি সিসি? অর্থ হলো এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টা ডিভাইড, এতক্ষণ পরে আসলে হবে? সিসির সংজ্ঞাটা হলো এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টা ডিভাইডেড বাই এরিয়া অফ ওরিফিস। এই সংজ্ঞাটা প্রায়ই আসে। তাহলে এখন কেউ আমাকে একটু বলেন তো, এরিয়া অফ ওরিফিসটা তো বের করাই যায় 1/4πd² করে, এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টাটা কিভাবে বের করে বলেন তো? এইরকম একটা জায়গা যেখানে ভেনা কন্ট্রাক্টাটা হয়, এটা কিন্তু পানির জেট, এটা কিন্তু কোনো পাইপ না। কেউ একজন বলেন তো এটা কিভাবে বের করা যায়, এই উপরের হরের টার্মটা? ওরিফিসের ডায়ামিটারের অর্ধেক ডায়ামিটার নিয়ে এরিয়া বের করব। না, অর্ধেক তো ডায়ামিটার না, অর্ধেক তো ডায়ামিটার না, এই জায়গার ডায়ামিটার কিন্তু অর্ধেক না, এই জায়গার লোকেশনটা হলো ওরিফিসের ডায়ামিটারের অর্ধেক। এটা তো ডায়া না, এটা তো লোকেশন। এক্স অক্ষে সে d/2, এই যে এই জায়গা মনে করেন 1 ইঞ্চি, তাহলে হাফ ইঞ্চি দূরে সে হবে। এটা হলো থিওরি, এটা কিন্তু ডায়া না। তাহলে কেমনে হবে? হ্যাঁ, আরো চেষ্টা করেন, কিভাবে হবে বলেন। এটা তো জেট, পানির জেট, কোনোভাবে ডিসচার্জ সম্ভব? ভাগ ভেলোসিটি। হ্যাঁ, তাহলে ওই জায়গার ভেলোসিটি লাগবে না ডিসচার্জ ভাগ ভেলোসিটি করলে? এই জায়গার ভেলোসিটি লাগবে না, ভেলোসিটি অফ ভেনা কন্ট্রাক্টর, সেটাই বা কিভাবে মাপবো? উত্তর হইল ভেনা কন্ট্রাক্টর এরিয়া সরাসরি মাপা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এটা তো একটা জেট বা পানির একটা জায়গায় উৎপন্ন হয়েছে, এখানে আপনি কি স্কেল ধরে মাপতে পারবেন?
উত্তর হলো না, এখানে এটা সরাসরি মাপা সম্ভব না, এটার জন্য এম্পিরিক্যাল ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দিয়ে সিসিটা মাপা হয়। প্রথমটা হলো সিডি, তারপরটা হলো সিভি। সিডিটা কি মাত্র পড়লেন, বলেন কেউ একজন বলেন সিডিটা কি? coefficient of velocity. না, ঠিক করে বলেন, ডি Coefficient of আছে। discharge. Actual হ্যাঁ, volume divided by root over 2ch. সেটা তো সিভি বলতেছেন আপনি, সিডি, সিডি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। হ্যাঁ, ডিসচার্জ, এইটার সাথে সিভি গুণ দিবেন। সিভিটা হলো ওই যে আমি বলছি এক্সপেরিমেন্ট 5, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি। কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি। এই দুটা গুণ দিলেই আপনি পাবেন কাকে? কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন বা সিসি। দেখেন এটাই আপনার ম্যানুয়ালে দেওয়া আছে, সিডি ইকুয়াল টু সিসি ইন্টু সিভি। ঠিক আছে, দাঁড়ান, ম্যানুয়ালে তো ম্যাম না না না, এটা উল্টা আছে। হ্যাঁ, সিডি ইকুয়াল টু সিসি ইন্টু, মানে সিসি ইকুয়াল টু, এটা ভাগ হবে, সরি সরি, ভাগটা করে ফেলি, দাঁড়ান, সিডি ডিভাইডেড বাই সিবি। হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা হবে ভাগ। দেখি তো, হ্যাঁ এটা হবে ভাগ, সরি আমি এটা গুণ বলছি, এটা হবে ভাগ। অর্থাৎ সিসিটা ডিরেক্টলি মাপা যাবে না, ইনডিরেক্ট মেজারমেন্ট, ইনডিরেক্ট বা এম্পিরিক্যাল মেজারমেন্ট। এটার জন্য আমার সিডি লাগবে আর সিবি লাগবে। সিডি কিভাবে পাবো? সিডি তো আমি প্রত্যেকটা ইয়েতেই বের করতেছি, কিউএ বাই কিউটি করে পাবো। সিবি কিভাবে পাবো? ভিএ বাই ভিটি করে পাবো, এটাও আমি বের করব। এবার না, 5-এ বের করব। তো আমি যখন একটা দিয়ে আরেকটা ভাগ দিব, আমি পেয়ে যাব সিসি। ঠিক আছে, এটা হলো এটা। আপনাকে কিন্তু পরীক্ষায় সিসি কি বলে, সিসির সংজ্ঞা কি, এরকম কিন্তু প্রশ্ন আসে। এভাবে আসতে পারে, ভাষায় আসতে পারে। ভাষায় কিভাবে আসতে পারে? মনে করেন একটা সিসির ভ্যালু 0.60 বা 60%। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো ওই যে ট্যাঙ্ক দিয়ে বের হওয়ার সময় এই যে চিকন হয়ে যায়, ন্যাচারাল ফেনোমেননে এই যে চিকন হয়ে যায়, এই চিকন হওয়ার পার্সেন্টেজটাই কত? 60%। দ্য ফ্লো অথবা দ্য জেট is contracted 60%। এই কথার অর্থই হইলো তার সিসির ভ্যালুটা 60%। কারণ সিসির সংজ্ঞাটাই তো হইলো এরিয়া অফ দ্য ভেনা কন্ট্রাক্টা বাই এরিয়া অফ দ্য ওরিফিস, আর ভেনা কন্ট্রাক্টাতেই তো সে চিকনটা হয়। বুঝছেন, অনেক সময় কিন্তু এরকম ভাষায় আসে। ভাষায় আসলে আপনাকে জিনিসটা বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে বুঝতে হবে এখানে কন্ট্রাকশনের কথা বলতেছে, তার মানে এটা সিসি। ঠিক আছে, এই কোএফিসিয়েন্ট আপনি জাস্ট সংজ্ঞা জানবেন হলো সিবির। সিসি কি সংজ্ঞা জানবেন, কিভাবে বের করলো জিনিসটা, যে ডিরেক্টলি বের হলো না, ইনডাইরেক্টলি বের হলো, এটা জানবেন। আর সিডি তো আপনি বেরই করবেন, সিডি নিয়ে আপনার কোনো প্রবলেম নেই, এটা আপনি বের করবেন। তাহলে দেখে আসি এখন আমরা। এই যে এখানে দেখেন সিবিটা কি বলছে, অ্যাকচুয়াল ভেলোসিটি বাই থিওরিটিক্যাল ভেলোসিটি, যেটা আমরা পড়লাম। অ্যাকচুয়াল ভেলোসিটিটা আমাকে কোনোভাবে মাপতে হবে, কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বা কোনো একটা ফর্মুলা দিয়ে আমাকে জিনিসটা মাপতে হবে, ওটা আমি পরে দেখবো। কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন হলো এরিয়া অফ জেট এট ভেনা কন্ট্রাক্টা। এই যে এই কথাটা এখানে ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই কথাটা আপনারা 2-1 থিওরিতেও পড়েন নাই। এটা থিওরিতে পড়ানো হয় না দেখে অনেকে মনে করে এটা না জানি কত কঠিন। এটা জাস্ট একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা এখানে দেখানো হয়েছে। এই যে দেখেন এখান দিয়ে যখন জেটটা বের হয়েছে, সে কিন্তু একটু চিকন হয়ে তারপরে বের হয়েছে। আর এই ডট, এই বোল্ড পয়েন্টটাই হলো সেই ভেনা কন্ট্রাক্টা নামক পয়েন্টটা, যেখানে গিয়ে সে আবার ঠিক হয়ে যায়। এরপরে হচ্ছে সিডির সাথে সম্পর্কটা দেখানো হয়েছে, সিসি রে বামে রেখে সিডি বাই সিবি করার চেষ্টা করতে হবে। সিসি কে বামে রাখলে সিডি বাই সিবি হবে, এটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অবজেক্টিভটা দেখেন। অবজেক্টিভে কিন্তু আমার শুধু সিডি বের করতে হয়, অন্য কোনো কিছু বের করতে হয় না। সিসি সিবি এখানে বের করতে হয় না, ওটা জাস্ট ফর নলেজ। শুধু সিডিটা বের করতে হয়। এরপরে আপনার গ্রাফ আছে, কিউএ কিউটি
QAH in plane, QAH in log log। গ্রাফ দুটো পরে দেখতেছি, আগে ডাটা শিটটা দেখি। আচ্ছা, প্রথমে আছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য মেজারিং ট্যাঙ্ক। এইটার সাথে কি গুণ দিব বলেন তো? কি গুণ দিলে ভলিউমটা আসে? করে দেখেন। area of the tank, হ্যাঁ, কেউ একজন বলেন। Height. হ্যাঁ, হাইট। হাইটটা কি, কিসের হাইটটা কিভাবে মাপছিলেন গত ক্লাসে? গতদিন এক্সপেরিমেন্টে হাইটটা কিভাবে মেপেছিলেন? ফাইনাল রিডিং থেকে ইনিশিয়াল রিডিং ম্যানেজ। হ্যাঁ, আর ওখানে একটা কথা বলছিল না, পয়েন্ট গেজ। ইয়েস ম্যাম। ক্রস সেকশনাল এরিয়া অফ ট্যাঙ্ক গুণন ডিফারেন্স অফ পয়েন্ট গেজ রিডিং। পয়েন্ট গেজটা কি? কিছুই না, এটা একটা স্কেল। আমাদের ল্যাবে তো মনে হয় পয়েন্ট গেজ দিয়েও আমরা কাজ করি না, দরকার নাই। পয়েন্ট গেজটা হলো একটা সুইয়ের মতো একটা স্কেল, ওটা দিয়ে ওইটার জায়গায় নর্মাল স্কেল রাখলেও হয়। স্কেল দিয়ে খালি মাপা যে কতখানি পানির লেভেল আগে ছিল, ইনিশিয়াল ফাইনাল। এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, তাহলে মাঝখানের ডিফারেন্সটাই কি? ডেপথ। আর এখানে আছে এরিয়া, এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আসবে এরিয়া। এই যে এরিয়া, এরিয়া অফ দ্য ট্যাঙ্ক ইনটু ডিফারেন্স অফ পয়েন্ট গেজ রিডিং করলেই আসবে ভলিউম। আচ্ছা, তারপরে কি আছে? কালেকশন টাইম, এটা দেখবো আমরা স্টপ ওয়াচ দিয়ে। তাহলে ভলিউম বাই টাইম করব, এসে যাবে QA, ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই যতটুকু সময় পর্যন্ত আপনি অবজার্ভ করছেন। এসে গেল QA, ঠিক আছে। তারপরে আমার লাগবে কি? QT। QT-টা হলো KH টু দি পাওয়ার হাফ, যেখানে K-টা হলো আপনি নিজে নিজে বের করবেন, এরিয়া অফ দ্য ওরিফিস ইনটু √2G। তাহলে দেখি তো এরিয়া অফ দ্য ওরিফিস বের করার ইনফরমেশন আছে নাকি। দেখে তো, এই যে এরিয়া অফ দ্য ওরিফিস সরাসরি দেওয়া আছে, ডায়ামিটার অফ দ্য ওরিফিস দিলেই পারতো, 1/4πd স্কোয়ার করলেই হতো, কিন্তু না, এটাও দেওয়া আছে। এই যে এরিয়া অফ দ্য ওরিফিস। তাহলে আপনি যে কে এর ভ্যালুটা লিখবেন, এটা লেখার মনে হয় এখানে জায়গা নাই। আপনি ডাটা শিটের মধ্যে কে এর ভ্যালুটা লেখার জায়গা করেন, এখানে কে লিখে ইকুয়াল টু দিয়ে একটা জায়গা লিখেন, কারণ আমার তো এটা লাগবে। সেটা হচ্ছে এই ভ্যালুটা, কোনটা? এই যে এইটুক, এরিয়া অফ দ্য ওরিফিস ইনটু √2G। এখন আমি এটুকু পেয়ে গেলাম, কিন্তু এটা তো আমি সরাসরি মাপবো না। এটা আমি কি করব? এই যে দেখেন কি আছে, অবজার্ভ হেড স্মল h। অবজার্ভ হেড থেকে কি বাদ দিব, কেউ একজন বলেন। হেড কারেকশনটা বাদ দিব। মনে আছে তাহলে? হ্যাঁ, অবজার্ভ হেড থেকে হেড কারেকশনটা বাদ দিব, তাহলে সেটারই আমি রুট নিব। আপনি এইখানে এই যে অ্যাকচুয়াল হেডের নিচে দেখেন লেখা আছে, অবজার্ভ হেড থেকে হেড কারেকশনটা বাদ দিয়ে এটা এখানে লিখবেন। আর কিউ থিওরিটিক্যালটা হলো ওই যে কে উপরে লেখার জায়গা করছিলেন, সেই কে ইনটু এই এইচ টু দি পাওয়ার হাফ, তাইলেই হয়ে যাবে থিওরিটিক্যাল। এরপর আপনি সিডি বের করবেন, QA/QT, সহজ। সিডি বের করবেন, তারপরে এখানে একটা অ্যাভারেজ সিডি লিখবেন। এখানে আর এইবার আর রেনল্ড নাম্বার বের করার কিছু নাই, রেনল্ড নাম্বার এখানে বের করতে হবে না, এখানে অ্যাভারেজ সিডিটা বের করবেন, এটুকুই। দেখেন তো ক্যালকুলেশনটা কি আপনি বুঝলেন কিনা। আপনাদের কাছে যদি নিজেদের ফোনে ইয়ে থাকে তাহলে তো অন করতে পারেন, তো এই ম্যানুয়ালটা বুঝছেন? ক্যালকুলেশনটা কি কেউ বুঝছেন? বুঝলে পরে
গ্রাফ আছে, গ্রাফটা দেখতে হবে। তাহলে গ্রাফের মধ্যে আমরা প্রথমে আঁকাবো কোনটা, ঠিক আগের মতো কিউএ ভার্সেস এইচ ইন লগ লগ, ঠিক আগের মতো। আপনার কাছে ডাটা শিটে কিউএ আছে, এইচ আছে, এখানে আপনি লগারিদমিক স্কেলে আঁকাবেন। এইরকম একটা লাইন আসবে, এই লাইনটার ঢাল নিবেন, এই ঢালটাই এম, সেটাই এন। তাহলে এটা বলেন আজকে কত আসবে, কিসের কাছাকাছি আসবে, বা আপনি কি ভেরিফাই করতে চান এটা কত আসবে? ভুলে গেছেন সবাই? এই এনটা কি, সেটা কতর কাছাকাছি আসে? হাফ। কাছাকাছি। সবাই, সবার মনে আছে তো এটা যে কেন হাফ হলো? কেন হাফের কাছাকাছি হলো? কারণ এটা কি, এই এইচ এর পাওয়ারটাই, এইচ এর পাওয়ারটাই, এইচ এর পাওয়ারটা কিন্তু আজকেও আমাদের আসছে কত, হাফ। আমি কিন্তু বলছি এটা কোনো ফিক্সড না, এটা আপনার ইনস্ট্রুমেন্ট অনুযায়ী চেঞ্জ হতে থাকবে। আপনি তো আজকে বার্নুলি অ্যাপ্লাই করছেন, গতদিনও অ্যাপ্লাই করছিলেন, পরে জিনিসটা এরকম আসছে, এটা তো আপনার উপরে না কি আসবে। সামনে যখন অন্য আরেকটা জিনিস আসবে, স্লুইস গেট আসবে, তখন দেখবেন এটার হাফ নাই, অন্য কিছু হয়ে গেছে, তখন আমরা তত আনবো। তাহলে এখনো আমাদের এই ঢালটা হলো একই কথা, এই ঢাল আর এই এক্সপোনেন্ট সব হলো একই জিনিস, এক্সপোনেন্ট। এবারেরটাও আমাদের আসবে হাফের কাছাকাছি, 0.48 আনেন, 0.5548 থেকে 55 পর্যন্ত আনেন। এবং এই লাইনটার সমীকরণ হলো লগ কিউ এ ইকুয়াল টু লগ এইচ যোগ এন লগ সি। তো আপনি এখান থেকে দুইটা ভ্যালু নেন, যে কোনো একটা ভ্যালু এখানে বসান, দুইটা ভ্যালু নিয়ে আগে আপনি ঢালটা বের করেন। তো আপনি মনে করেন আপনার ঢালের ভ্যালু আসছে 0.51 মনে করেন, তো আপনি কি করবেন, এরপরে এখান থেকে যে দুইটা ভ্যালু নিছেন যে কোনো একটা ভ্যালু এখানে বসাবেন। মনে করি এই বিন্দুটা হলো 50 100, পরের বিন্দুটা হইলো 70 120 মনে করি। তাহলে আমি এই বিন্দুটা দিয়ে কাজ করি, তাহলে এটা হইলো কিউ, এটা হইলো এইচ। তো আমি এটার এখানে বসাবো, তারপরে এখানে বসাবো 50, তারপরে এখানে বসাবো 0.51, তারপরে বসাবো লগ সি। এইটা সলভ করলেই আসবে কে, লগ সি। সেখান থেকে আপনি সি বের করবেন, সেখান থেকে আপনি সিডি বের করবেন, সি বাই কে। দেখেন তো এই হিসাবটা কি বুঝছেন কিনা, এটা কিন্তু বলছি মনে করি, ধরি লেটস সে, মনে করি আমার দুইটা বিন্দু আসছে এরকম, বুঝছেন? দেখেন তো এটা কি আমি যেটা বললাম আমার কথাটা কি কোনো মিনিং ক্রিয়েট করে নাকি আবল তাবল বললাম? দেখেন তো, এটা হলো সমীকরণ, তো আমি সমীকরণের মধ্যে বসাইতে পারি না একটা বিন্দু নিয়ে? জি ম্যাম। আগের দিনের রিপোর্টটা করছিলেন আপনারা? ম্যাম ওখানে এন লগ এইচ হবে না? সরি, হ্যাঁ এই তো সুন্দর জিনিস ধরছে, সরি। কেউ বলছে না কেন? শুধু একজন দেখলে তো হবে না। ম্যাম তাহলে লাইনটা যেখানে ওয়াই তে কাট করে ওখান থেকে আমরা ওটাই তো সিটা লক্ষ্য। বার করতে পারবো না? হ্যাঁ ওভাবেও করতে পারবো, এভাবেও করতে পারবো। ওই দিন ওভাবে দেখালাম, আজকে এভাবে দেখাচ্ছি। আচ্ছা আপনাদের কিন্তু এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটাই মনে হয় আপনারা খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছেন না, বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গ্রাফ আঁকানোটা। এখান থেকে কিন্তু একটা বড় মার্কের প্রশ্ন থাকবে। আচ্ছা কি প্রশ্ন থাকবে এটা তো লাস্টেই বলবোই। তো এই জিনিসটা, এই গ্রাফটা আঁকাইলে পরে একটা স্টুডেন্ট দুইটা জিনিস পেয়ে যায়, একটা হচ্ছে এম বা ঢাল বা এন, আর একটা হলো সি। তো তখন সে এরকম একটা ইকুয়েশন লিখতে পারে।
QA ইকুয়াল টু CH টু দি পাওয়ার n। তো ধরি আমার n এর ভ্যালুটা আসছে 0.51, c এর ভ্যালুটা আসছে 50 ধরি, তাহলে আমি লিখবো 50 h টু দি পাওয়ার 0.51। তাহলে দিস ইজ মাই ক্যালিব্রেশন ইকুয়েশন। তাহলে এরপরে আমি আঁকাবো গ্রাফ 2, যেটা হলো QA ভার্সেস H ইন প্লেন গ্রাফ। একটা প্লেন গ্রাফ পেপার নিব, সেটার মধ্যে আমি গ্রাফটা আঁকাবো। সেটা যখন আঁকাবো তখন আমার আর ডাটা শিটের ডাটা আমি ইউজ করব না, আমি কি করব, ক্যালিব্রেশন ইকুয়েশনটা ইউজ করব। ইউজ করে আমি এখানে আমার ইচ্ছা মতো 5, 10, 15, 20 লিখবো। তারপরে এটা আমি জাস্ট গুণ করতে থাকবো, এরকম করে আগাইতে থাকবো, ঠিক আছে। তারপরে আমার এখানে একটা গ্রাফ আসবে, একদম সুন্দর স্ট্রেট লাইন, QA H টু দি পাওয়ার 0.51। ঠিক আছে। আর কেউ যদি চায় সে শুধু H দিয়ে আঁকাইতে পারে, তারটা হবে এইরকম একটা কার্ভ, QA আর H। আমি দুই রকমের কথাই বলছি। এটা হচ্ছে গ্রাফ। হ্যাঁ বলেন। ম্যাম আগের এক্সপেরিমেন্টে আমি কিউএ ভার্সেস এইচ কার্ভটা এঁকেছি, এটা হলো মানে কার্ভই হয়েছে, বাট ম্যাম মানে স্যাড স্মাইলিং টাইপের হয়েছে, এভাবে হয়নি, মানে স্যাড টাইপের হয়েছে। এরকম হ্যাঁ হ্যাঁ জি ম্যাম। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাড়তি কিউ এর জন্য বাড়তি এইচ হলেই হলো, ওটা তো আর আপনার উল্টা হয়ে যায় নাই কোনো কোনো পর্যায়ে গিয়ে, সেটা তো আর হয় নাই, তাই না? ভ্যালুটা তো অলওয়েজ বাড়ছেই, ম্যাম ওটা কোনো সমস্যা নাই, ওটা একটা শেপ হলেই হলো। এরপরে এখানে একটা গ্রাফ আছে, ওটাও খুবই সহজ গ্রাফ। ওটা হলো ডাটা শিটের ডাটা পয়েন্ট দিয়ে আঁকাতে হবে। প্লেন গ্রাফ, QA QT। এটা কোথায় পাবো? ডাটা শিটের ডাটা পয়েন্ট ইউজ করব, নো ক্যালিব্রেশন ইকুয়েশন। ডাটা শিটের ডাটা পয়েন্ট দিয়ে আমি আঁকাবো, সুন্দর একটা স্ট্রেট লাইন হবে। এটা আপনি বেস্ট ফিট করে আঁকাইতে পারেন। এইটার যে ঢালটা হবে, স্লোপটা হবে, সেটা কি? QA বাই QT, সেটা কি? CD। দেখেন এই গ্রাফ থেকেও আপনি একটা CD বের করতে পারেন। এইভাবে তিনটা গ্রাফ আঁকানোই হলো এই এক্সপেরিমেন্টের কাজ। এর মধ্যে প্রথম দুইটা গ্রাফ আপনার পরিচিত, একটা হলো লগ লগ গ্রাফ, আর একটা হলো প্লেন ক্যালিব্রেশন গ্রাফ। আর পরেরটা হলো আরো সহজ গ্রাফ, এখানে মাত্র 4টা ডাটা পয়েন্ট থাকবে। ডাটা শিটে ডাটা পয়েন্ট দিয়ে যখন আঁকাবেন, 4টা ডাটা পয়েন্ট থাকবে, বেস ফিট করে আঁকাই ফেলবেন, দেখবেন এটার স্লোপটা আসবে CD, এটার ভ্যালু আপনার অবশ্যই 1-এর কম আসবে। দ্যাটস ইট। এটা করলেই আপনার এক্সপেরিমেন্ট 4 হয়ে যাবে। এই যে যেটা আগে আঁকাইছেন সেটা হচ্ছে এইটা, QA ভার্সেস H ইন লগ লগ। বের করছেন হলো H এর পাওয়ার, যেটা হলো ঢালটা, এবং CD। তারপরে আপনি আঁকাইছেন QA ভার্সেস H ইন প্লেন গ্রাফ, যেটা হলো আপনার ক্যালিব্রেশন গ্রাফ। তারপরে আপনি আঁকিয়েছেন QA ভার্সেস QT ইন প্লেন গ্রাফ। অ্যাসাইনমেন্ট প্রশ্ন লিখতে হবে না, অ্যাসাইনমেন্ট প্রশ্ন যদি চান আপনি পড়তে পারেন। অ্যাসাইনমেন্ট প্রশ্ন থেকে কুইজে সাধারণত প্রশ্ন হয় না, এত কঠিন প্রশ্ন থাকে না, ঠিক আছে। কুইজে প্রশ্ন হয় হচ্ছে, আমি বলছিলাম প্রথম ক্লাসেই বলছিলাম যে এখানে যে থিওরি আছে এই থিওরির উপরই প্রশ্নগুলো হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কোন কোন এক্সপেরিমেন্টটা পড়লাম কেউ একজন বলেন। ফ্লো থ্রু অরিফিস। হ্যাঁ, ভেরি গুড, ফ্লো থ্রু অরিফিস। আর আমাদের এই পর্যন্ত পড়া হয়েছে 4টা এক্সপেরিমেন্ট, ঠিক আছে। প্রথমটা ছিল হলো সেন্টার অফ প্রেসার, তারপরটা ছিল বার্নৌলিস থিওরাম, তারপরটা ছিল ফ্লো থ্রু ভেঞ্চুরিমিটার, এবং আজকেরটা হলো ফ্লো থ্রু অরিফিস। নেক্সট উইকের বৃহস্পতিবার আপনাদের মিড কুইজটা হবে,
মিড কুইজে 1 2 3 4 এই 4টা হবে, খুবই অল্প সময়ের মধ্যে অল্প টাইমের একটা কুইজ হবে, ঠিক আছে? এর মধ্যে আপনাকে কি প্র্যাকটিস করতে হবে? হোয়াট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইজ অল দি ক্যালকুলেশন। সবগুলো ক্যালকুলেশন আপনাকে খুব ভালো করে শিখতে হবে। তার মধ্যে প্রথম এক্সপেরিমেন্টে আমরা যে প্রথম এক্সপেরিমেন্টের কিন্তু হিসাবটাই কঠিন, কিন্তু আমি যখন ক্লাসে পড়িয়েছি আমি কিন্তু এমন ভাবে পড়িয়েছি যে আপনারা নিজেরাই উত্তর করে করে লিখছেন, ঠিক আছে? ঠিক সেইভাবে আপনি আবার জিনিসটা দেখবেন, পার্শিয়ালির জন্য আসলো না ফুললির জন্য আসলো, এটা দেখবেন প্রশ্নটা, দেখে তারপর সেভাবে আপনি ক্যালকুলেশনটা করবেন। আপনি যেরকম ক্লাসে বের করছেন সেন্টার অফ প্রেশার, পরীক্ষার হলে এমন হতে পারে আপনাকে ব্যাক ক্যালকুলেশন করতে হতে পারে, অর্থাৎ সেন্টার অফ প্রেশারটা দেওয়া থাকতে পারে, অন্য একটা কিছু আপনার বের করতে হতে পারে, পিছন থেকে আসতে হতে পারে, সেটা আসলেও আপনাকে পারতে হবে। সরাসরি সেন্টার অফ প্রেশার বের করতে বললেও আপনাকে সেটা বের করতে পারতে হবে ফ্রম এক্সপেরিমেন্ট 1। এবং আর কি প্র্যাকটিস করতে হবে আপনাকে? প্রত্যেকটা এক্সপেরিমেন্টের গ্রাফ খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রথম এক্সপেরিমেন্টেই তো একটা গ্রাফ ছিল m ভার্সেস y2, হ্যাঁ, সেই গ্রাফটার শেপ কেমন ছিল সেটা আপনাকে জানতে হবে, ওইটা ইম্পর্টেন্ট। তারপরে গ্রাফটা পার্শিয়ালির জন্য কেমন ছিল, ফুললির জন্য কেমন ছিল, এটা আপনাকে জানতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপরে এক্সপেরিমেন্ট 2-তে আপনি করছেন বার্নৌলিস থিওরাম। বার্নৌলিস থিওরাম যখন করছেন, আমি কিন্তু ক্লাসে বারবার বলেছি, বারবার, যে বার্নৌলিস থিওরামে এই যে এখানে দেখাই, এখানে একটা হেড বাদ গেছে। কোন হেডটা বলেন তো? Head loss. Elevation না, হেডটা। হেড লস, এলিভেশন হেডটা। হেড লস তো বাদই দিয়েছি, কারণ আমি এখানে আইডিয়াল কন্ডিশন চিন্তা করছি। এলিভেশন হেডটা দেখেন এখানে নাই। কেন নাই? ইচ্ছা করে নাই তা না, কেন নাই তার কারণ এই Horizontal প্রত্যেকটা বিন্দু, হ্যাঁ, এই প্রত্যেকটা বিন্দু একই লাইনের উপর অবস্থিত। এই কথাটা কোশ্চেনে এভাবেও থাকতে পারে যে প্রত্যেকটা পিজোমিটার একই লাইনের উপর অবস্থিত, অথবা বলতে পারি যে এটা একটা হরিজন্টাল পাইপ, একটা হরিজন্টাল কন্ডুইট। আপনি যখন মাটির নিচ দিয়ে একটা পাইপ টানেন, সবসময় আমরা এই ভোগান্তিতে থাকি, রাস্তা কাটে আর পাইপ টানে। তো যখন পাইপটাকে টানে রাস্তার নিচ দিয়ে, তখন তো সেই পাইপটা একটা সুন্দর ভূমির উপর পড়ে থাকে, একই লেভেলে সে থাকে। তো তার প্রত্যেকটা বিন্দুর এলিভেশন হেড কত, সেম, এটা আমার লেখার দরকার নাই। কিন্তু যদি পাইপটাকে উপর থেকে নিয়ে নিচে টানতে হইতো বা ইনক্লাইন করে টানা লাগতো, তখন কিন্তু তার প্রত্যেকটা বিন্দুর এলিভেশন হেড আর সমান থাকতো না, তারা কিন্তু একটার থেকে আরেকটা একটা এলিভেশনে থাকতো। এইরকম অঙ্ক আসলে আপনাকে পারতে হবে। আর যদি সহজ প্রশ্ন হয় তাহলে কোনো এলিভেশনের থাকবে না, আপনি বুঝতেই পারবেন যে এটা আমি পারতেছি। এটা একটা জিনিস। আর হলো এই এক্সপেরিমেন্ট থেকে খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো এই গ্রাফটা, এই গ্রাফ দুইটা, একটা গ্রাফ আপনি আঁকাইছেন, 3টা গ্রাফ আপনি একটা পেজে আঁকিয়েছেন, ওইটার শেপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তো একটা স্পেসিফিক শেপ নিয়ে গ্রাফটা আঁকানো। কিন্তু আমি বলছিলাম ভেলোসিটি হেডের শেপটা কেমন হবে, স্ট্যাটিক হেডের শেপটা কেমন হবে, এটা ইম্পর্টেন্ট। পরের গ্রাফটাও ইম্পর্টেন্ট। এই গেল এক্সপেরিমেন্ট 2। তারপরে এক্সপেরিমেন্ট 3 আর 4 বলছি একসাথে পড়বেন। কেন? কারণ 3 আর 4 একই রকম ফ্লো থ্রু ভেঞ্চুরিমিটার আর ফ্লো থ্রু ওরিফিস, দুইটার হিসাব কিন্তু কাছাকাছি, দুইটার মধ্যেই সিডি বের করতে হয়, দুইটার মধ্যেই লগ লগ গ্রাফ আঁকাইতে হয়, ক্যালিব্রেশন গ্রাফ আঁকাইতে হয়। নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন গ্রাফ আঁকানো। আর ডাটা শিট, ডাটা টেবিল দেওয়া থাকবে, গ্রাফ পেপার দেওয়া থাকবে, আপনাকে গ্রাফ আঁকাইতে হবে। গ্রাফ আঁকিয়ে আপনাকে জিনিসপত্র বের করতে হবে। প্রশ্ন একদমই ওপেন করে দিলাম, ঠিক আছে? এভাবেই প্রশ্ন হয়ে আসতেছে। এটাই আপনার এই ল্যাব থেকে বেসিক লার্নিং, এটাই আপনি শিখবেন এবং কুইজে উত্তর করবেন এবং আশা করি মার্ক পাবেন। তাহলে আপনাদের কুইজের ডিটেইল টাইমিং সম্পর্কে আমি বলে দিব। ধরে রাখেন এটা নেক্সট উইকের, নেক্সট উইক মানে কিন্তু এই এই আপকামিং উইক না, কিন্তু তারপরের উইক, 5 তারিখ, মার্চ মাসের 5 তারিখ। এই যে মার্চ মাসের 5 তারিখ একটা বৃহস্পতিবার, এই দিন হয়তোবা আপনাদের কুইজটা হবে, সবকিছু যদি ঠিক থাকে। সিলেবাস হবে 1 2 3 4। তো তাহলে আপনারা এই যে উইকটা আসতেছে, আগামীকাল রবিবার থেকে যে উইকটা আসতেছে, এই উইকে আপনারা কি করবেন? 4 করবেন। 4-4-এর আমি লেকচারটা আগিয়ে দিয়ে দিলাম, আপনারা গিয়ে 4-এর তাড়াতাড়ি করে ডাটাটা নিয়ে আসবেন, হিসাবটা করবেন, আমাকে দেখাবেন, শেষ। 4 হয়ে গেল,
আর অবশ্যই ল্যাব রিপোর্টটা নিয়ে যাবেন আমার কাছ থেকে, ঠিক আছে? এরপরের উইকে কি হবে? এরপরের উইকে ক্লাস হবে না অবশ্যই, কারণ এই উইকে তো কুইজ আছে, ঠিক আছে? এই উইকের এই তারিখে যদি কুইজ হয় তাহলে এই উইকে আপনি জাস্ট কুইজ দিবেন, কুইজের পড়ালেখা করবেন, এবং এই 5 তারিখে সবার কাছে ল্যাব রিপোর্টটা থাকতে হবে, সেটা সে জমা দিবে। এরপরেও মনে হয় আমাদের ছুটি হবে না, আমাদের ছুটি হবে কত তারিখ? 13 তারিখ না? 13 তারিখ থেকে ছুটি শুরু না? Yes, ma'am. জি ম্যাম। তাহলে তারপরের উইকে হবে বাকি এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে আপনার 5-6 হবে, সেটা তারপরের উইকে, সেটা পরের হিসাব। আগে আমরা 5 তারিখ পর্যন্ত আগে পার করি, ঠিক আছে? দেখেন, কোনো কনফিউশন না থাকলে, কোশ্চেন না থাকলে আমি কেটে দিচ্ছি আর স্লাইডটা আপলোড করে দিচ্ছি। ম্যাম ম্যাম। থিওরি কি কি থাকতে পারে? থিওরি তো বলছিলাম না, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ট্রু ফলস আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই দুইটাই থাকে, এবং এই দুইটা কোথা থেকে থাকে? প্রত্যেকটা রিপোর্ট শুরু হওয়ার আগে, এক্সপেরিমেন্ট শুরু হওয়ার আগে কিছু কথাবার্তা আছে, সেখান থেকেই থাকে। তারপরেও সেখান থেকে একদম মুখস্থ বিদ্যা থাকে না, একটু আন্ডারস্ট্যান্ডিং মূলক জিনিসপত্র থাকে। আপনি যে কনসেপচুয়াল কয়েকটা জিনিস শিখলেন নতুন, এগুলোর থেকে থাকে, বুঝছেন? এই যে ভেনা কন্ট্রাক্টর শিখলেন, কোএফিসিয়েন্ট শিখলেন কতগুলা, তারপরে বার্নুলিস থিওরাম কিছু ফ্লো মেজারিং ডিভাইসের উপর অ্যাপ্লিকেবল হয়, এই সব কথাবার্তা এগুলোর উপর থাকে। ট্রু ফলস আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু মার্ক অত বেশি না, বেশি মার্ক থাকবে আপনার গ্রাফ এবং ম্যাথে। ওকে ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, হুম এক্সপেরিমেন্ট 3 তে লাস্ট যে গ্রাফটা সিডি ভার্সেস রেনল্ড নাম্বার, ওইটা গ্রাফটা কি হুম। মূল বিন্দু করা হবে? না, মূল বিন্দু দিয়ে আঁকায়েন না, আচ্ছা ঠিক আপনি বেস্ট ফিট লাইন দিয়েন, আচ্ছা ওটাকে টেনে 0 পর্যন্ত টানার দরকার নেই, ঠিক আছে? ম্যাম ওইটা 0 পর্যন্ত টানবো না, বাট 0-র আগে এসে থামাই দিলে তো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, না না, তাতে কি অসুবিধা? আমার সিডি কোথা থেকে শুরু হয়েছে আমি তো জানি না, ওখানে ব্রেক লাইন দিয়ে আঁকাবেন। সিডির ভ্যালুটা তো এক একজনের এক এক রকম, আপনাদের তো একটা রেঞ্জের মধ্যে আসছে, কারো আসছে 0.6, কারো আসছে 0.8। সিডির ভ্যালু 0 হয় না সাধারণত, আপনি কেন এটাকে 0 দিয়ে দিবেন? ঠিক আছে, রেনল্ড নাম্বারের ভ্যালু তো 0 হয় না, দরকার নেই এটা 0 দিয়ে দেওয়ার। আর আরেকটা জিনিস কি জানি বলবো, 30 মার্কের কুইজ হবে, টাইম হবে হয়তো বা 30 মিনিট হবে, ঠিক আছে? এটাই। আরেকটা জিনিস যেটা হলো, ক্লাস কিন্তু হবে এই উইকে, কিন্তু ক্লাস হবে, আপনারা কিন্তু হিসাবটা ক্লাসে বসে করবেন, আমি না বললে ক্লাস থেকে যাবেন না, ক্লাসে বসে হিসাব করবেন, আমি থাকবো সেখানে, আমি গিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে পড়ানো হইলো কারণ রোজার মধ্যে টাইম কম, তাই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে করেন। ম্যাম এন এর ভ্যালু যদি 0.5 হয় কোনো প্রবলেম হবে? কারণ আপনি কত তো রেঞ্জ আসছে? বলেন 0.48 থেকে শুরু। কত আসছে? 0.45। আর একটু কাছাকাছি আনার চেষ্টা করেন। ম্যাম এই পয়েন্ট গুলো আসলে মিলানো খুবই কঠিন, আপনার হচ্ছে যে আচ্ছা, একটা 4x কথা থেকে বলে দিই, 5x। কুইজে তো এমনি টাইম কম, সেখানে আপনি ওই পয়েন্ট কিন্তু এত বেশি আনার চেষ্টা করেন না, মোটামুটি কাছাকাছি রাখেন। কুইজে কিন্তু আমি এটা ইয়ে দেখে না মার্ক দেই, প্রসেস দেখে মার্ক দেই, এটা একটা আমি ইয়ে করি, কারণ আমি দেখছি অনেকেই এটা টাইমের জন্য বা তারপরে বারবার মুছামুছি করে জিনিসটা করতে পারে না, এজন্য প্র্যাকটিস করে যাবেন, যাতে আপনার আপনার ভ্যালুটা প্রথমেই 0.46, 0.47, 0.52 এরকম একটা সুন্দর ভ্যালু এসে পড়ে। আমি যে আপনাদেরকে ডাটা দিব গ্রাফ আঁকানোর জন্য, আমি কি আন্দাজে আকাশ থেকে ডাটা আনবো? আমি তো এরকম একটা ল্যাবেরই ডাটা দিব, ওরিফিস দিয়ে এক্সপেরিমেন্ট করা একটা ডাটাই দিব, ভেঞ্চুরি মিটার দিয়ে এক্সপেরিমেন্ট করা কিছু কয়েকটা ডাটা দিব, তাহলে সেটা বসাইলে অটোমেটিক এন এর ভ্যালুটা যেরকম আপনি চাচ্ছেন ওরকমই আসবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আপনাকে বারবার লাইনটা টেনে প্র্যাকটিস করে এটা করে ফেলতে হবে, যে আমার এটা আসলে আমি তাড়াতাড়ি করে এটা করতে পারি। ভ্যালুটা মোটামুটি রিয়েলিস্টিক রাখলেই মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন দেখেন?
আর মনে হয় প্রশ্ন নাই। তাহলে আমি এন্ড করে দিই, অনেক রাত হয়ে গেছে, এত রাত পর্যন্ত পড়ালেখা করা উচিত না। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে।